নমস্কার, মতামত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আমি অভিজিৎ। আপনারা দেখে আসছেন যে এই মতামত অনুষ্ঠানে 2026 বিধানসভা নির্বাচনে বিভিন্ন দলের যারা প্রার্থীর দাবিদার রয়েছেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়ে এনেছি, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের মতামত আমরা শুনেছি। আজ আমার সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির কার্যনির্বাহী সদস্য তথা এবারে শিলচর আসনে ভারতীয় জনতা পার্টির একজন প্রবল প্রার্থিত্বের দাবিদার রূপম নন্দী পুরকায়স্থ। রূপম বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার এই মতামত অনুষ্ঠানে। নমস্কার। আসলে রূপম নন্দী পুরকায়স্থের অনেক পরিচয় রয়ে গেছে। আমি প্রথম পরিচয় করেছি যে রূপম নন্দী পুরকায়স্থ ভারতীয় জনতা পার্টির কার্যনির্বাহী সদস্য এবং এবারে শিলচর বিধানসভা আসনের একজন প্রবল দাবিদার, টিকেটের প্রত্যাশী। কিন্তু রূপম নন্দী পুরকায়স্থের আসল যে জায়গাটা বা রূপম নন্দী পুরকায়স্থকে মানুষ কিভাবে চিনেছে সেটা হলো ছাত্র সংগঠন আকসা থেকে। সেই আসাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সময় প্রথম সারি থেকে করিমগঞ্জের ছাত্র আন্দোলনকে কিন্তু তিনি নেতৃত্ব দিয়েছিলেন, আর সেই থেকে তিনি আকসার নেতৃত্ব বহন করতে করতে বর্তমানে তিনি আকসার একজন উপদেষ্টা হিসাবে রয়েছে। আমরা রূপম নন্দী পুরকায়স্থকে যতটুকু রাজনৈতিকবিদ হিসাবে দেখেছি তার চেয়ে বেশি আমরা দেখেছি একটা প্রতিবাদী কণ্ঠ, একটা বরাকের উন্নয়নের জন্য আওয়াজ তুলতে। আমরা যদি বটগ্রিজ আন্দোলন যদি দেখি, আমরা যদি মহাসড়কের আন্দোলন দেখি, আমরা যদি আরো বিভিন্ন শিক্ষা বিষয়ে যদি আন্দোলন দেখি, আমরা রূপম নন্দী পুরকায়স্থকে অনেক সময় আমরা পেয়েছি, প্রায় সময় পেয়ে থাকি। দিল্লি সেই আন্দোলন তার নেতৃত্বে আকসার জেলা শাসক কার্যালয়ে দেখেছি, আর দিল্লির যন্তর মন্তরেও আমরা দেখতে পেয়েছি। কিন্তু এই একটা দৃঢ় রাজনৈতিক, একটা দৃঢ় ছাত্র আন্দোলনের পর কেন রূপম নন্দী পুরকায়স্থ হঠাৎ করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন এবং ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার পর তিনি এবার শিলচর, যেটা বলতে গেলে বরাক উপত্যকার একটা অন্যতম মর্যাদাপূর্ণ আসন, শিলচর আসনে বিধায়ক হওয়ার জন্য তিনি বিধায়কের টিকেটের জন্য আবেদন জানিয়েছেন বিজেপি দলের কাছে। এই বিষয়ে রূপম নন্দী পুরকায়স্থের কাছ থেকে জানবো এবং আরো প্রাসঙ্গিক অনেক কথাবার্তা থাকবে, সেই সমস্ত বিষয়ে আমরা রূপম নন্দী পুরকায়স্থের কাছ থেকে জানবো। রূপম বাবু, আপনাকে আমি প্রথমে স্বাগত জানিয়েছি আমার এই অনুষ্ঠানে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, রূপম নন্দী পুরকায়স্থকে রাজনৈতিক নেতা হিসাবে কিন্তু যতটুকু পরিচিতি তার থেকে পরিচিতি একজন প্রতিবাদী ছাত্র নেতা হিসাবে ছিলেন। আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আন্দোলন, সেটা এনআরসি হোক, সেটা কা হোক, সেটা মহাসড়ক হোক, সেটা বটগ্রিজ হোক, সেটা আসাম বিশ্ববিদ্যালয় হোক, যদি আসাম বিশ্ববিদ্যালয় থেকে শুরুয়াত করেছেন আন্দোলন। একজন আন্দোলনকারী আপনি, রূপম নন্দী পুরকায়স্থ একটা নাম রয়েছে আন্দোলনকারী রূপম পুরকায়স্থ, প্রতিবাদী কণ্ঠ। এই জায়গা থেকে আপনি কেন ভারতীয় জনতা পার্টির রাজনীতিতে আসার চিন্তা ভাবনা করলেন? দেখুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন বিকশিত ভারতবর্ষ 2047, সেটাকে মাথায় রেখে তামাম ভারতবর্ষের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভারতবর্ষের 5টি রাজ্যের মধ্যে সেরা রাজ্যের মধ্যে আসামকে নিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা করছেন। হিমন্ত বিশ্ব শর্মা নরেন্দ্র মোদীজি কাজ দেখে আমি অভিভূত হয়েছি। এই অভিভূত হয়ে 2024-এর 3 এপ্রিল আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিই। পুলিশ প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিতিতে এবং রাজ্যিক সভাপতি, তদানীন্তন রাজ্যিক সভাপতি ভবেশ কলিতার মাধ্যমে, উনাদের মাধ্যমে আমি ভারতীয় জনতা পার্টির আমি যোগ দিই। আচ্ছা রূপম বাবু, এই যে আপনি ছাত্র আন্দোলন থেকে রাজনীতিতে সরাসরি এলেন, সেক্ষেত্রে
নিশ্চয়ই কারো অনুপ্রেরণা বা কাউকে দেখে মডেল হিসাবে আপনি ভাবেন? দেখুন, মডেল আমি হিমন্ত বিশ্ব শর্মাকে দেখেই বিজেপিতে এসেছি। এই যে এত করিতকর্মা মানুষ, আমি যা চাই ওটা সম্পূর্ণ উনার মধ্যে রয়েছে। যে গুণাবলী আমি পছন্দ করি এটা হিমন্ত বিশ্ব শর্মার মধ্যে রয়েছে। এটা দেখে আমি অভিভূত হয়েছি। মানুষের জন্য যদি কাজ করতে হয়, সদনে যেতে হয়, তাহলে তাহলে একটা দলকে আপনার বাঁচতেই হবে। সমস্ত জীবন তো আর ছাত্র রাজনীতি করা যায় না একটা সময় হলে। তাও তো আমি অনেক সময় দিয়েছি। এবার আমি হিমন্ত বিশ্ব শর্মাকে দেখে আমি অভিভূত হয়েছি। তার কাজ করার যে দৃঢ় প্রত্যয়, এটা আমাকে অভিভূত করেছে। আমরা রূপমনন্দী পুরকায়স্থকে দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন করতে। এখনো মনে আছে সেই দিনের একটা বিষয়, সেটা আপনারা জানা। সোনিয়া গান্ধীর সফর ছিল শিলচরে। আপনারা 2009 এপ্রিল মাসে 12-13 এপ্রিল আপনারা আকসা থেকে জনতা কারফিউ ডাক দিয়েছিলেন। রাতভর পুলিশ আপনাকে খুঁজছিল এবং আপনি কোথায় ছিলেন সেটা আমরা কয়জন জানতাম। আমাদের কাছেও ফোন এসেছে যে রূপমনন্দী পুরকায়স্থ কোথায়, তাকে অ্যারেস্ট করতে হবে। তখন সন্তোষ মোহন দেব একেবারেই মধ্যগগনে প্রভাবশালী ব্যক্তিত্ব। ওই সময় আমরা দেখেছি যখন কংগ্রেস সরকারে ছিল, সেটা কেন্দ্র হোক বা রাজ্যে হোক, তখন আমরা রূপমনন্দী পুরকায়স্থ দেখেছিলাম প্রবল আন্দোলন। আপনার নেতৃত্বে আকসার প্রবল আন্দোলন, সেটা বিভিন্ন ইস্যুতে, যেটা বরাকের স্বার্থের জন্য বিভিন্ন ইস্যুতে আন্দোলন। কিন্তু ধীরে ধীরে আমরা দেখছি বিজেপি সরকার আসার পর রূপমনন্দী পুরকায়স্থের নেতৃত্বে আকসার আন্দোলনটা যেন একটু কমে গেল না। দেখুন, এখন তো যে প্রতিবাদী যে আন্দোলন, এখন একটা দলে যোগ দিয়েছি, সেটা দলের নীতি আদর্শ আমাকে মেনে চলতেই হবে। আর আমি মনে করি দল যদি আমাকে বিবেচনা করে, দলের জন্য আমি আমার বেস্ট যেটা সবচেয়ে ভালো সেটাই আমি দলকে উপহার দেব। আর এটা মনে রাখবেন, দল যদি আমাকে বিবেচনা না করে, আমি কোনোদিন এখানে নির্দল প্রার্থী হব না। মানে দল আমার কাছে শেষ কথা, হিমন্ত বিশ্ব শর্মাই আমার কাছে শেষ কথা। এটা ঠিক বলেছেন। আমার প্রশ্নটা ছিল যে আকসার আন্দোলন কি স্থবির হয়ে যাবে? না, স্থবির হয়নি। উনাদের মতো করে করবেন। ইলেকশনের পরেই উনারা কনভেনশন করে কমিটি গঠন করবেন। মানে আকসার তার সেই আন্দোলন, সেই তার যুদ্ধ বরাকের স্বার্থে সেটা উনাদের মতো করবেন। আমি তো আর আপনি যে একজন উপদেষ্টা হিসাবে যতটুকু পারেন আপনি দিয়ে যাবেন, সেটা ঠিকই আছে। আপনার কাছ থেকে আমি আরো বিষয় জানার আগে আমি জানতে চাইবো যে আপনি রাজনৈতিক দলে আপনি যোগদান করেছেন, তার আগেও আপনি একবার পাথারকান্দি সমষ্টিতে রাজনীতি করেছিলেন। আপনি আপনার যে পরিবারের যে লিগেসিটা, সেটা পাথারকান্দিতে একটা বিশাল জায়গাতে রয়েছে। পাথারকান্দিতে এক ডাকে ডক্টর নন্দী পুরকায়স্থের নাম সবাই চিনেন, উনার ভাই আপনি। এবং পাথারকান্দিতে আপনাদের যথেষ্ট শক্তিশালী একটা জায়গা রয়েছে। সেই জায়গাটাতে পাথারকান্দি নিজের জায়গাটাকে ছেড়ে শিলচরকে কেন বাঁচতে? দেখুন, জন্মভূমি আমার পাথারকান্দি, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু আজ কর্মভূমি হয়েছে শিলচর। আমার আজকে হয়তো এই প্রজন্মে অনেকেই হয়তো পাথারকান্দি আমি আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে গেছে। কিন্তু এখানে 2003 থেকে অদ্যাবধি আমি শিলচরের আলো বাতাস সঙ্গে আমি পরিচিত। এখানে সব আন্দোলনের যে নেতৃত্ব শিলচর থেকেই দিয়েছি, এটা আমরা দেখেছি। আর আমি মনে করি যে এখানে বরাক উপত্যকার টোটাল বরাক উপত্যকার স্বার্থেই যখন সংগ্রাম করেছি, বরাক উপত্যকাটাই আমার কাছে আমার মায়ের মতো। আমরা দেখেছি রূপমনন্দী পুরকায়স্থ থেকে বিভিন্ন ভাষা গোষ্ঠীর যেসব ছাত্র সংগঠন ছিল, যেমন সেটা আটসু বলুন, অল বর্ডার স্টুডেন্টস ইউনিয়ন, সবাইকে নিয়ে আপনি আন্দোলন করেছেন এবং এক ছাতার নিচে আপনি এনেছেন। এমনকি আশুকেও আপনি এনেছিলেন একবার, প্রাক্তন আলফাদেরকেও এনেছেন, সেটা বরাকের স্বার্থে এনেছিলেন।
এই যে আপনার আন্দোলনের যে চিন্তা ভাবনা বা বরাককে কিভাবে ডেভেলপ করা যায়, বরাকের স্বার্থে যে এই যে আপনার আন্দোলনের চিন্তা ভাবনা, সেটা এই রাজনীতি করতে গিয়ে আপনার কি কোনো অসুবিধা হবে যেটা আগের মতো যেভাবে করেছিলেন? দেখুন, সংগ্রাম এক জিনিস আর দল অন্য জিনিস। দলে এসেছি, দলের নীতি আদর্শ এগুলো আমাকে মেনে চলতেই হবে, চলতে হবে না, এবং এটা চলে মাথায় রেখেই আমি কাজ করছি। আর গত 30 ডিসেম্বর 2025 ওই দিনই শেষ ছিল। দলীয়ভাবে আমাদের সভাপতি শ্রী রূপম সাহার কাছে আমি দলীয় প্রার্থিত্বের জন্য দাবি জানিয়েছি এবং এটা উনি প্রদেশ কমিটিতে পাঠিয়ে দিয়েছেন। আচ্ছা রূপম বাবু, বিষয়টা হচ্ছে যে রাজনীতিতে আসতে পারেন, যে কোনো কেউ রাজনীতিতে আসতে পারে। আমরা দেখেছি বিজেপিতে একেবারে কম দিনের মধ্যেই আপনি কমিটির এক্সিকিউটিভ মেম্বার পর্যন্ত হয়ে গেছে, খুব কম দিনে। সাধারণত বিজেপির মতো একটা দল, একটা শৃঙ্খলাপরায়ণ দল, সেভাবে সহজে কাউকে একটা পদে নিয়ে আসে না। আমরা দেখেছি আপনাকে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে, ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ মেম্বার, ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ। রাজনীতিতে এসেছেন, এসেই বিধায়ক হওয়ার জন্য কেন আপনার চিন্তা ভাবনা? দেখুন, আমি সরাসরি মানুষের যদি কোনো কল্যাণ করতে হয় তো তাহলে আপনাকে সদনে যেতেই হবে। আর শিলচর শহরে অনেক সমস্যা আছে, আমরা সবাই, আপনি ভুক্তভোগী, যেমন জমা জলের সমস্যা। আমি আসবো, সমস্যাতে আসবো। মানে আপনি বলছেন যে মানুষের জন্য কাজ করতে হলে একটা প্ল্যাটফর্মের প্রয়োজন, তার জন্য আপনি বিধায়কের জন্য আবেদন করেছেন। ধরুন কোনো কারণে, কারণ আপনি যে প্রার্থিত্ব পাবেন সেটা আপনিও হলফ করে বলতে পারবেন না, আমিও এখানে বসে আছি আমিও বলতে পারবো, সেটা নির্ভর করবে আপনাদের দলের শীর্ষ নেতারা, দলের নিয়ম নীতি অনুসারে টিকিট দেওয়া হয় বিজেপিতে। ধরুন ভারতীয় জনতা পার্টি আপনাকে টিকিট দিয়ে দিল শিলচর বিধানসভা আসন, আপনার ভিশন এবং মিশন শিলচরের জন্য কি থাকবে? আমার প্রথম, শিলচর শহরের প্রধান সমস্যা হচ্ছে জমাজল সমস্যা। অল্প বর্ষাতেই, অল্প বৃষ্টিতেই আমরা জলের নিচে চলে যাই। এর জন্য আমাদেরকে মাস্টার ড্রেনেজ স্কিম, এই প্রকল্প একটা মুখ্যমন্ত্রীকে দিয়ে করাতে হবে এবং টোটাল ড্রেনটা গিয়ে বাংলাঘাটে গিয়ে সেই জল বেরোতে হবে। মানে আপনার বলছেন প্রথম নিকাশি ব্যবস্থা একটা কথা আপনার যে মিশনে রয়েছে। সেকেন্ড, তারপর প্রত্যেক বাড়িতে 2 বেলা নিয়মিত বিশুদ্ধ পানীয় জল যাতে পৌঁছানো যায় তার ব্যবস্থা করতে হবে। মানুষ অন্তত 2 বেলা বিশুদ্ধ পানীয়। পৌরসভা, পিএইচ এবং আরবান ওয়াটারের মধ্যে একটা সমন্বয় ভালোভাবে গড়ে তুলতে হবে, কোঅর্ডিনেশন। এবং ট্রাফিক সমস্যা সমাধানের জন্য, এটা তো সমাধানের জন্য আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ফ্লাইওভারের অনুমোদন করেছেন। এটা সম্ভবত আগামী 14 মার্চ প্রধানমন্ত্রীর হাত দিয়ে শিলান্যাস। অর্থাৎ আপনার মিশন এন্ড ভিশনে রয়েছে শহরের পানীয় জল নিকাশি ব্যবস্থা, এবং এই পানীয় জল সরবরাহের ক্ষেত্রে যেগুলো এজেন্সি রয়েছে বিশুদ্ধ পানীয় জল সহ, তাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন। আমি আসছি এবার আপনার সঙ্গে আরো অনেক আলোচনা রয়েছে। এবারে সময় হয়ে গেছে একটা সামান্য বিরতি নেওয়ার জন্য, সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেটেড এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে। তাই আর দেরি না করেই আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্ট, SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 এই নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ফিরে এলাম বিরতির পর। আপনি ভারতীয় জনতা পার্টিতে যে যোগ দিয়েছেন, আপনাকে কেউ কি উদ্বুদ্ধ করেছে, উৎসাহ জুগিয়েছে যে হ্যাঁ রূপম বাবু
আপনি এতদিন ছাত্র আন্দোলন করছেন, আসুন সরাসরি এবার রাজনীতিতে আসুন। কেউ করেনি, কিন্তু আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাজকর্ম দেখে আমি অভিভূত। উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর 2022-এর ডিসেম্বর মাসে উনার সঙ্গে প্রথম আকসার ডেলিগেশন নিয়ে দেখা করি। উনার যে আতিথেয়তা, এটা দেখে আমি অভিভূত হয়ে যাই। যে অনেক মুখ্যমন্ত্রী, আমি হিতেশ্বর শইকীয়া থেকে আরম্ভ করে তরুণ গগৈ থেকে আরম্ভ, অনেক মুখ্যমন্ত্রীকে আমি কাছ থেকে দেখেছি। সেই দিন আমাদের টিমকে উনি সবাইকে বসিয়ে তারপর উনি আমার নিজে বসেছেন। তো এটা যে ব্যবহার করেছিলেন, এটা আমি অভিভূত হয়েছি। আপনি যে আকসাটা ছেড়ে বিজেপি রাজনীতি এসেছেন, আকসার যারা সদস্যরা রয়েছেন তাদের কি কোনো মতামত নিয়েছেন, বা তাদের ওপিনিয়ন কি ছিল? না, আমি বলেছি দীর্ঘদিন তো সময় দিয়েছি, এখন ওদেরকে বলেই আমি করেছি, জানিয়েছি যে আমি তো একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি। ঠিক আছে। আপনি আপনার ছাত্র আন্দোলন থেকে এখন পর্যন্ত আপনি অনেক ধরনের সরকার আপনি দেখেছেন। কংগ্রেসের সরকার দেখেছেন, আসামের কথা বলছি, অগপর সরকার দেখেছেন, এখন আপনি বিজেপির সরকার দেখছেন, যদিও আপনি বিজেপির দলে এখন, কিন্তু বাস্তবে আপনি তিনটা সরকার দেখেছেন। এজিপিও দেখেছি, আপনি কংগ্রেস যখন সরকারে ছিল বিশ্ববিদ্যালয় আন্দোলন নিয়ে আপনারা সরাসরি দেখেছেন, এজিপির সরকার দেখেছেন, ভাষা আন্দোলন করিমগঞ্জের সেটাও দেখেছেন, এবং সেই ভাষা সংগ্রামের একজন সৈনিক ছিলেন। আপনি তরুণ গগৈর সরকার দেখেছেন, আপনি সর্বানন্দ সোনোয়ালের সরকার দেখেছেন, বর্তমানে চলছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার। এই যে বিভিন্ন দল এবং বিভিন্ন ব্যক্তির নেতৃত্বে যে সরকারটা ছিল, প্রফুল্ল মন্ত্রের নেতৃত্বে অগপ সরকার, দেখুন আমি বলছি হিতেশ্বর শইকীয়ার নেতৃত্বে কংগ্রেস সরকার, তরুণ গগৈর নেতৃত্বে কংগ্রেস সরকার, সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে বিজেপি সরকার, আর এই মুহূর্তে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি সরকার। কাজের মধ্যে কি ডিফারেন্স দেখছেন সেটা একটু বিশদভাবে বলুন। আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পরিক্রমা মুখ্যমন্ত্রী, একটা দুর্দান্ত প্রতাপ মুখ্যমন্ত্রী ভারতবর্ষে। দিল্লিকে প্রভাবিত করে কিভাবে কাজ ছিনিয়ে আনতে হয়, এটার একমাত্র উদাহরণ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কি হয়েছেন, সুপার এক্সপ্রেস হাইওয়ে যে বড়াপানি থেকে 5 গ্রাম 22,000 কোটি টাকা, এটা প্রধানমন্ত্রী নীতিন গাডকারিজিকে প্রভাবিত করে বুঝিয়ে এই একক মস্তিষ্ক প্রসূত এটা আনা সম্ভব হয়েছে। এই কুর্নিশ জানাই উনাকে, কাজ করার যে কেন তরুণ গগৈ সরকার কি কাজ করে? তরুণ গগৈ সরকার সেই অর্থে বরাক উপত্যকায় কোনো উন্নয়ন হয়নি। সন্তোষ দেব এবং তরুণ গগৈর জন্যই, ইগো ক্লেশের জন্যই শিলচর লামডিং ব্রডগেজ সে সময় বাস্তবায়িত হয়নি, জানেন? মানে তরুণ গগৈ কোনোদিন চায়নি বরাক উপত্যকার উন্নয়ন হোক। কেন? এটা সন্তোষ দেব, আমি বললাম না, সন্তোষ দেব এবং তরুণ গগৈ ইগো ক্লেশের জন্যই এই শিলচর লামডিং ব্রডগেজ এটা বাস্তবায়িত হয়নি। তার জন্যই তো আমরা আকসা, আটসু সমেত বিভিন্ন 31টি বেশি সংগঠনকে নিয়ে 2006 ইংরেজির 6 এপ্রিল আমরা গণ অভিবর্তন করেছিলাম শিলচরে গান্ধী ভবনে করে। তারপর আমরা আটসুকে সঙ্গে নিয়ে সেই গৌহাটি বলুন আর দিল্লি বলুন আমরা আন্দোলন করেছি ব্রডগেজের জন্য। এবং সেখানে আমরা দেখেছি হাফলং থেকে ছাত্র সংগঠন, এবং একবার আপনারা বন্ধের ডাক দিয়েছিলেন। হ্যাঁ, একবার না, একদম উত্তর কাছাড় পার্বত্য জেলা বরাক নিয়ে আপনারা বন্ধের ডাক দিয়েছিলেন। মানে আপনার কথায় যে এই যে ব্রডগেজের যে আমরা যন্ত্রণা ভুগেছিলাম সেটা সন্তোষ মোহন এবং তরুণ গগৈর ইগো ক্লেশের জন্য হয়নি। ঠিক আছে। অগপ সরকারকে আপনি কি রকম দেখেছিলেন? তখন আপনি ছাত্র আন্দোলনে ছিলেন, কিন্তু ছিলাম প্রথম সারি থেকে আন্দোলন। প্রথম দেখুন, বিশ্বের প্রথম ছাত্র মন্ত্রিসভা প্রফুল্ল কুমার মহন্তের নেতৃত্বে। সেদিনের অগপ আজকের অগপর ফারাক আছে। এই ফারাকটা একটু বলুন তো দর্শকদের। দেখুন ফারাকটা শুন। সেই অগপ প্রথম ছাত্র মন্ত্রিসভা প্রফুল্ল কুমার মহন্ত এবং বিগু কুমার ফুকন 1985-তে ছাত্র থেকে সরাসরি
রাজনীতি। রাজনীতির ময়দানে এলেন উনারা, এসে অসম গণপরিষদ নাম দিয়ে ক্ষমতায় এলো। রাজীব গান্ধী অসম চুক্তি করেছিলেন, এই চুক্তির ফল হচ্ছে গিয়ে, আর যাই হোক তারপরে কি হলো, তারপরে আসার পর সেই সময় স্টিম রুলার চালিয়ে ছিল এখানে বাঙালিদের উপর, অনসমিয়াদের উপর। তাই তো আকসা, তাই আহোম, বড় সবাই একত্রিত হয়ে তার গোটা আসামে ভাষা, কৃষ্টি, সংস্কৃতি রক্ষার জন্য দুর্বার গণ আন্দোলন হয়েছিল। আমরাও বরাক উপত্যকায় দুর্বার গণ আন্দোলন গড়ে তুলেছিলাম, যার ফলত এই সরকার ক্ষমতায় আসার পর 86 ফেব্রুয়ারি ভাষা সার্কুলার জারি করলো। আসামে একমাত্র অসমীয়া ভাষাই পঠন পাঠন হবে, তার বিরুদ্ধে আমরা বরাক উপত্যকায় দুর্বার গণ আন্দোলন গড়ে তুলেছিলাম, যার ফলশ্রুতি 86 জুলাই জগন্ময় দেব এবং দিব্যেন্দু দাসকে শহীদ হতে হয়েছিল। মানে আপনি বলছেন সেই সময়ের অগপর যে চিন্তা ভাবনা ছিল সেটা সম্পূর্ণ বাঙালি বিরোধী ছিল, অসমীয়া বিরোধী বাঙালি না, এখানে আজকের দিনে সেটাকে অনেক চেঞ্জ হয়েছে। আজকের যারা অগপর, আজকে বিজেপির সঙ্গে আসায় এটা সেই থেকে শত যোজন আজকে ওনারা এসছেন। আজকে আমাদের ভাতৃ সংগঠন তো বলতে নেই, কিন্তু সেই দিনের চিন্তা ভাবনা বা মানসিকতা আজকে সেই মানসিকতাটা অগপর মধ্যে নেই আপনার কথা। আচ্ছা, একটা কথা অনেক সময় দাবি উঠে না যে আসাম চুক্তির ফসল হলো গিয়ে আসাম বিশ্ববিদ্যালয়, সেটা আপনি কিভাবে? দেখুন, যারা এইসব বলেন এটা বিভ্রান্ত। এটা তো বলেছিলেন না, গুয়াহাটির বলেছিলাম যে এই বরাক উপত্যকা উনাকে আমরা প্রবেশ করতে দেব না। তো এগুলো দেখুন, আসাম চুক্তির ফসল নয়। আমরা 10 বছরের বেশি সময়কাল আমরা সংগ্রাম করেছিলাম, এই সংগ্রামের ফসল আসাম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। যে সেই যে স্বপ্ন নিয়ে আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলন করে একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে, সেই সময়ের আন্দোলনের একজন আপনি সৈনিক। আপনার কি মনে হয় যে বরাকের আশা প্রত্যাশা পূরণ করতে পারছে এই আসাম বিশ্ববিদ্যালয়? এটা সম্পূর্ণ একাডেমিক ম্যাটার, এবং এটা মানে আপনার একদম দেখুন, সবতে এটা একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি, তার কিছু অল ইন্ডিয়া ক্রাইটেরিয়া আছে, তার প্যারামিটার আছে, ওগুলো দেখে করতে। তথাপিও তো আমরা আমাদের বিগত দিনে সংগঠন থেকে 30% স্পেশাল ওয়েটেজ ফর দ্য স্টুডেন্ট অফ বরাক ভ্যালি নয়, কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি, এনসিএল, কার্বি আংলং, এই বিশ্ববিদ্যালয়ের অধীন 5 জেলার ছাত্রছাত্রীরা যাতে স্পেশাল ওয়েটেজ পায়। প্রথম জয়ন্তভূষণ ভট্টাচার্যের সময় এটা ছিল 10%, তারপর স্থপতি ভট্টাচার্য উপাচার্য থাকাকালীন এটা 20%, তারপর পরবর্তীতে সেটা বাড়িয়ে 30% ওয়েটেজ করা হয়েছিল। কিন্তু আপনাকে গ্রাজুয়েশন, বিএ, বিএসসি বা বিকম এই বিশ্ববিদ্যালয়ের অধীন কোনো কলেজ থেকে আপনাকে পাস করতে হবে। যদি আপনি বরাকের সন্তান কিন্তু আপনি গুয়াহাটি কমার্স কলেজ বা কটন কলেজ বা অন্য কলেজ থেকে পাস করলেন, কিন্তু সেটা ধর্তব্যের মধ্যে তখন আসবে না। আচ্ছা, আগে যখন আমরা বরাকে দেখেছি, আপনি বা প্রদীপ দত্ত রায় বা আরো যারা রয়েছেন, নেতৃত্বে একটা শক্তিশালী একটা ছাত্র সংগঠন ছিল, মানে ছাত্র আন্দোলন আমরা দেখেছি। আমি অনেক ছোট ছিলাম, আকসার আন্দোলনের সময় আমি অনেক ছোট ছিলাম, বা তার পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের পরবর্তীতে আপনার নেতৃত্বে মহাসড়ক বলুন, বটগেজ বলুন, এনআরসি বলুন, বিভিন্ন বিষয়ে সে সময় যে একটা ছাত্র আন্দোলনের ওয়েভ ছিল, একটা শক্ত ছাত্র আন্দোলন, আজকের দিনে সেই ছাত্র আন্দোলনটা ধীরে ধীরে কি বরাক থেকে কমে আসছে? দেখুন, সেই সময় অনেক দাবি ছিনিয়ে আনতে হতো। আজকে করিতকর্মা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অনেক কিছু না চাওয়ার আগে উনি দিয়ে দিচ্ছেন। সুপার হাইওয়ে কেউ দাবি করে এনেছে নাকি, না কেউ বলেছে কোন নেতা বা কেউ এটা আমার দিতে হবে? নিজের মস্তিষ্ক প্রসূত। তার মানে বলছেন যে আগে আন্দোলন করতে হয়েছে দাবি আদায়ের জন্য, এখন আর দাবি করার আগে বরাকের মানুষ পেয়ে যাচ্ছেন, তার জন্য ছাত্র আন্দোলনটা কমে গেছে। যে কোনো ধরনের আন্দোলন, আপনি এটা কি বলতে পারবেন যে আমরা ডিলিমিটেশন হয়েছে বরাক উপত্যকায়, ডিলিমিটেশন হওয়ার পর বিভিন্নভাবে সাজানো হয়েছে বিধানসভাগুলো,
একটা কথা, যেহেতু আপনি বরাকের স্বার্থে, কিন্তু আমি বারবার বলছি আপনি বরাকের স্বার্থে কোনো স্যাক্রিফাইস করেননি, আপনি আন্দোলন করে গেছেন। বরাক থেকে 2টো সিট কেটে দেওয়া হয়েছে, সেটা বড়লেন্ড বা ব্রহ্মপুত্র আসনের ওইদিকে অ্যাডজাস্ট করে, বড়লেন্ডে অ্যাডজাস্ট। এই যে 2টা সিট কেটে নেওয়া হয়েছে, সেটা কি বরাকের সঙ্গে একটা অন্যায় করা হয়নি? দেখুন, সেই যারা ডিলিমিটেশন কমিটিতে ছিলেন কি বুঝেছেন, ইয়ে তো সিট দুটো বরাক থেকে ইয়ে হয়েছে, কি চিন্তা ভাবনা ওনারা করেছিলেন এটা তো আমার ঠিক জানা নেই। না, যে চিন্তা ভাবনা আমরা শুনি যে এই 2টো সিট কমিয়ে, মানে সংখ্যালঘু ভোটের ক্ষেত্র থাকা সিটটাকে তিনি কমিয়েছেন, এবং বিজেপির 2-1 নেতা বলেছেন যে সেটাকে যাতে কাশ্মীর করা না হয় সেই জন্য নাকি এটা করা হচ্ছে। আপনার মতে? ঠিক জানা নেই। মানে 2টো সিট কেটে নেওয়াটার সমর্থন, মানে আপনি কি দেখে আপনার মনে হয় কি সেটা বরাকের জন্য? ডিলিমিটেশন তো আবার হবে, তখন হয়তো ঠিক হতে পারে। তাহলে সময় হচ্ছে আরো একটি বিরতির পর ফিরে আসছি, আবার রূপম বাবুর সঙ্গে কথা বলবো, সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেটেড এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে। তাই আর দেরি না করেই আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্ট, SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 এই নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ফিরে এলাম বিরতির পর। আচ্ছা রূপম দা, আপনি ভারতীয় জনতা পার্টিতে আপনি জয়েন করেছেন, বিধায়কের জন্য আপনি টিকিটের দাবি জানিয়েছেন। দল কাকে দেবে না দেবে সেটা আলাদা ব্যাপার। ধরুন কোনো কারণে আপনাকে দল এবার টিকিট দিল না, দেখলো যে নতুন দিল না, এটা কি বর্তমান যে আনুগত্য নিয়ে আপনি বিজেপির সঙ্গে আছেন সেটা কি আপনি থাকবেন সবসময়? 100% থাকবো, 100%। আমি এসছি তো মুখ্যমন্ত্রীকে দেখে, উনি যে নির্দেশ দেবেন সেই নির্দেশ আমি পালন করবো। যে নির্দেশ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমাকে দেবেন সেই নির্দেশ মোতাবেক আমি কাজ করব। আপনি 2003 সাল থেকে বলেছেন শিলচরে পার্মানেন্টলি আছেন। এই 2003 সাল থেকে আজকে 2025 অর্থাৎ 26 শুরু হয়েছে, অর্থাৎ প্রায় 22-23 বছর থেকে আপনি শিলচরে রয়েছে। আমি এবার শিলচরের ডেভেলপমেন্ট নিয়ে একটু কথা বলবো, কারণ আপনাকে দেখেছি বিভিন্ন সময় ডেভেলপমেন্ট নিয়ে আপনি আন্দোলন করেছেন, বিভিন্ন ধর্ণা দিয়েছেন, প্রতিবাদ করেছেন। কংগ্রেসের সময়কাল 15 বছর কংগ্রেসের রাজ্যে আর 12 বছর, মাফ করবেন 10 বছর বিজেপি সরকার। আপনি শিলচর শহরের ডেভেলপমেন্টে কি রকম আপনি পরিবর্তন দেখেছেন? টাকা দিতে তো কোনো খামতি করছেন না মুখ্যমন্ত্রী, আর কিছু জিনিস তো ছিনিয়ে আনতে হয়, বুঝিয়ে আনতে হয়। ডেভেলপমেন্ট তো দেখুন, আজকে ফ্লাইওভার হচ্ছে, আজকে সুপার এক্সপ্রেস হাইওয়ে, সেটা বাইরে। আমি শহরের ভিতরের যে কাজগুলো সেটা আপনি কি রকম দেখছেন? যে নিকাশি ব্যবস্থা বলুন বা রাস্তাঘাটের কথা। দেখুন, মুখ্যমন্ত্রী যে টাকা দিচ্ছেন না এটা তো আপনি বলতে পারবেন না, টাকা তো দিচ্ছেন। ইউটিলাইজেশন কিভাবে হবে, এটা কোন পদ্ধতিতে গেলে নিকাশি ব্যবস্থা মানুষ তার থেকে পরিত্রাণ পাবে, এটা তো না। আমরা দেখছি শিলচর শহরে আপনি দেখছেন ড্রেনের প্রচুর কাজ চলছে, নিকাশি ব্যবস্থা, সেটাকে কিরকম দেখছেন? দেখুন, এগুলো এখন কথা না বলাই ভালো। এখন আছে ফ্লাইওভার নিয়ে একটা বিরোধ এসেছিল। ওই বিরোধটা করেছিল শিলচর শহরের কিছু ব্যবসায়ীরা, যে যদি ক্যাপিটাল থেকে ফ্লাইওভারটা আসে তাহলে সেন্ট্রাল রোড নাজিরপট্টি এলাকায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন, তার জন্য তারা নানা ধরনের বাধা বিপত্তি করেছিলেন। আপনি কি চান, ফ্লাইওভারটা কিভাবে চান? দেখুন, প্ল্যান এস্টিমেট
যেভাবে হয়েছে নিশ্চয় সেভাবেই তো ফ্লাইওভার হবে। এখন মুখ্যমন্ত্রীর সঙ্গে এখানে বিজনেস অ্যাসোসিয়েশন থেকে যারা দেখা করেছিলেন সেটা পর কি হয়েছে এটা আমার মানে আপনি ফ্লাইওভারের পক্ষে আছেন? আমি ফ্লাইওভারের পক্ষে আছি। ফ্লাইওভার যানজট থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে কিন্তু ফ্লাইওভার জরুরি। মুখ্যমন্ত্রী বারবার একটি কথা বলেছেন, কাউ মনে কষ্ট দিয়ে ফ্লাইওভার চান না, আগে এখানে পাবলিক জনগণ যাতে বলুক ফ্লাইওভার চাই, তবেই হয়। মানে ফ্লাইওভার হলে আপনি বলছেন যে যানজটের কিছু সমস্যা যশোর? হ্যাঁ, আমি গুয়াহাটিতে দেখেছি 2 বছর 2.5 বছর কিন্তু আমাদেরকে একটু অসুবিধা আমাদেরকে ভোগ করতে হবে। সেটা তো একটা ডেভেলপমেন্টের কাজে তো একটা সময় স্যাক্রিফাইস করতে হয়, না হলে তো আর হবে না। আপনি এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির একজন কার্যনির্বাহী সদস্য। ভারতীয় জনতা পার্টির যে রাজনীতিটা সবাই বলে সেটা একটা সাম্প্রদায়িক রাজনীতি, সেটা এটা হিন্দু মুসলিম বিভাজন করে, মানে ভোট পোলারাইজেশন করে রাজনীতি করা। সেটাকে আপনি কি বলেন? আমি তো দেখিনি, আমি তো উন্নয়নের রাজনীতি দেখছি, ডেভেলপমেন্ট হয়। আজকে যে অরুণোদয় কি হিন্দুরা পাচ্ছে না, মুসলমানরা পাচ্ছে না, এরপরে ঘর যে দেওয়া হচ্ছে এগুলো কি পাচ্ছে না? মানে বিজেপির রাজনীতিটাকে আপনি কিভাবে দেখেন? কংগ্রেসের তো একটা রাজনীতি রয়েছে, কংগ্রেসের দাবি সেকুলারিজম পলিটিক্স, বিজেপির বিরুদ্ধে তাদের অভিযোগ সাম্প্রদায়িক। আপনি বিজেপি রাজনীতিটাকে কি রকম দেখেন? বিজেপি তার রাজনৈতিক নিজেই সাম্প্রদায়িক কংগ্রেস, কংগ্রেস আজকে ভূপেন বরা কেন দল ছাড় বাধ্য হলেন, কেন বিজেপিতে এলেন? একটু দেখুন না, সব বুঝে যাবেন। গৌরব গগৈ উনাকে সঠিকভাবে করে, রকিবুলকে পাত্তা দেয়, ওকে পাত্তা দেয় না। এগুলো তো আছে, আমরাও তো জানি খবর। না, ভূপেন বোরাকে তো তারা গুরুত্ব দিয়েছিল, ক্যাম্পেইন কমিটির চেয়ারম্যান বানিয়ে দিয়ে, এগুলো দিয়ে এরপরে সব তদারকি করতো রকিবুল। এগুলো তো হয় না। এগুলো না, বিজেপি রাজনীতিটা কিরকম দেখেন? বিজেপিটা সবকা সাথ সবকা বিশ্বাস। বা এখানকার একজন মন্ত্রী রয়েছেন, যেটা বরাক ডেভেলপমেন্ট মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল, দুজন মন্ত্রী রয়েছেন। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে। আমি বলবো না কি অভিযোগ উঠে, সেটা আপনার জানাই আছে। তারা কি সত্যিকার অর্থে কোনো ডেভেলপমেন্ট কাজ করতে পারছেন না? সময় তো ওনাদের কম ছিল, পুরো 5 বছর মেয়াদ তো পাননি, 1 বছর 3 মাস বোধহয় পেয়েছেন। তার মধ্যে এই যা তদবির করতে হয় করে যাচ্ছেন। একটা পাথারকান্দিতে একটা জন্য কলেজ এগ্রিকালচার এটা হবে, মুখ্যমন্ত্রী অনুদান দিয়েছেন। তো রামকৃষ্ণনগরে হেলথের ব্যাপারে মেডিকেল কলেজ, রামকৃষ্ণনগর মেডিকেল কলেজ, এটা তো উন্নয়ন তো হচ্ছেই। শিলচর মেডিকেল কলেজে যে ফ্যাসিলিটি যা হচ্ছে, এটা কংগ্রেসের সময় আপনি চিন্তাই করতে পারতেন না। মানে ফ্যাসিলিটি ভালো? হ্যাঁ হ্যাঁ, নিউরোলজি, নেফ্রোলজি সব এখন সুপার স্পেশালিস্ট হসপিটাল। আচ্ছা, তারপরে টাটার সঙ্গে কোলাবোরেশন করে ক্যান্সার ইনস্টিটিউট যেটা হয়েছে, এখানে খুব কম ইয়েতে মানুষ সবকিছু পরীক্ষা টেস্ট এগুলো করতে পারে। এগুলো মুখ্যমন্ত্রীর জন্যই এটা তো সম্ভব হয়েছে। এগুলো চিন্তা বরাকে উপত্যকার জন্য চিন্তা করেন বলেই তো সেটা সম্ভব হয়েছে। আগামী 14 মার্চ ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসছেন বরাকে, সম্ভবত রামনগরের দিকে ওনার সভাটা হবে। সেদিন তিনি আপনি যে বারবার বলছেন 22,000 কোটি টাকার বড়াপানি পাঁচগ্রাম হাইওয়ে এক্সপ্রেসের শিলান্যাস করবেন এবং উন্নয়নের প্রথম শর্ত শিলচরে ফ্লাইওভারের শিলান্যাস করবেন। এই প্রধানমন্ত্রীর সফরটা কিরকম প্রভাব পড়বে আপনার মনে হয়? হ্যাঁ, প্রভাব তো ভালো প্রভাব পড়বে। মানে ইলেকশনের আগেই আসছেন, বিজেপির হাওয়াতে কিরকম? হ্যাঁ, এটি সবাইকে একটা অক্সিজেন যোগাবে, মানে প্রধানমন্ত্রী। কারণ কিছুদিন আগে অমিত শাহ সফর করে গেছে। মানে আপনার মনে হচ্ছে যে এই মুহূর্তে নরেন্দ্র মোদীর সফরটা বিজেপি দলের মধ্যে একটা বাড়তি অক্সিজেন? হ্যাঁ হ্যাঁ,
সেটাতে কিছুটা লাভ হবে বিজেপি। অনেকটাই লাভ হবে এবং কার্যকর্তারা বেশি সক্রিয় হবেন কাজের দিকে। হ্যাঁ। আর যাই হোক, আপনার প্রতি শুভেচ্ছা থাকলো যে আপনি প্রার্থিত্ব লাভ করুন, আর শিলচরের বিধায়কের যে স্বপ্ন নিয়েছেন আপনি জয়ী হন। কিন্তু একটা কথা আপনাকে বরাকবাসী চাইবে যে রূপম নন্দী পুরকায়স্থ যদি রাজনীতিতে গিয়ে বা চিন্তা করছেন, আমরাও চিন্তা করি যে রূপম নন্দী পুরকায়স্থ রাজনীতিতে গিয়ে সেই সংগ্রামী মনোভাবটাকে হারিয়ে দেবেননি। এ সময় কথা বলবেন। হারবে না, না সময়ের জন্য অপেক্ষায় দিয়েছে। আমি তো বললাম সময় কথা বলবে। তারপরে রূপম বাবু একটা বিষয়ে আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন, তিনি যতই রাজনীতি করেন বা যাই করুন না কেন, বরাকের স্বার্থে একটা সংগ্রামী যে মনোভাব সেটা তিনি বজায় রাখবেন। আপনাকে, আপনার প্রতি আবারও আমরা শুভেচ্ছা জানাচ্ছি যে আপনার রাজনৈতিক জীবন সফল হোক, এগিয়ে যান, কারণ সেই থেকে ছাত্র আন্দোলন করে করে আজ রাজনীতির একটা প্ল্যাটফর্মে আপনি এসেছেন, শক্ত মঞ্চে আপনি এসেছেন। আপনার রাজনৈতিক যাত্রা শুভ হোক, এই কামনাটা থাকলো। আর আপনি যে আমাকে আজকে এই সময় দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এবং আমরা আশা রাখবো যে আপনার যে মিশন, ভিশন এবং গোল সেটা যেন সফল হোক। নমস্কার। তাহলে অনুষ্ঠান এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হবে আগামীকাল বিকেলে। তবে আবারও বলছি, মুহূর্তের খবর মুহূর্তে, সত্য নির্ভর খবর যদি আপনারা জানতে চান, পেতে চান, তাহলে ঈশান বাংলার ফেসবুক পেজ, ইউটিউব এবং ঈশান বাংলা চ্যানেলে আপনারা চোখ রাখবেন। তাহলে অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।